ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। রশনি কিছু বলছে না দেখে মোহিত আবার বলা শুরু করলো, আসলে আজ যা হয়েছে তার জন্য আমিও যথেষ্ট দায়ী। আমার আপনাকে সবকিছু আগেই বলে দেওয়া উচিত ছিল। মানে কি বলছেন এসব? কি জানিয়ে দেওয়া উচিত ছিল? সব বলবো, কিন্তু এখানে নয়, বাইরে চলুন। চলুন বলে মোহিতের সাথে বাহিরে গেল। মোহিত এবার বলা শুরু করলো, আচ্ছা ম্যাম, এত বড় একজন বিজনেসম্যান ধর্ষণে দেয় জেলে গেল, কিন্তু তা একবারও মিডিয়ার কানে পৌঁছলো না। তার থেকে বড় কথা, জেলে গেল তো গেল, তা একদিনের মধ্যেই বেরিয়ে আসলো। ব্যাপারটা কি হাস্যকর নয়? রশনি ভেবে দেখলো মোহিতের কথাগুলোতে যুক্তি আছে, কিন্তু এগুলোর মানে কি? কিন্তু আমাকেও তো খুনের দায়ে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, বাট বাবার একটা ফোন কলের সাথে সাথে আমাকে ছেড়ে দিল। সেখানে স্যারের জন্য ওটাও তো কোনো বড় ব্যাপার না। আপনার ব্যাপারে সত্যি সত্যি অনেক বড় স্যার। আপনাকে একটা কলেজ সারিয়ে নিয়ে এসেছেন কারণ সেই ক্ষমতা তিনি রাখেন। অবশ্য স্যারের বেলায়ও ভিন্ন কিছু না, কিন্তু এমন কিছু ঘটেনি যার জন্য তাকে জেলে যেতে হবে। আমি কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আচ্ছা, যে ব্যক্তি এমন একটা মাস্টার প্ল্যান সাজাতে পারে তার মাথায় সিসিটিভির ব্যাপারটা আসবে না, ভাবাটা অস্বাভাবিক। দেখুন, আমি ক্লিয়ারলি বলছি, আসলে স্যারের কোনো ইন্টেনশন ছিল না আপনার সাথে ওই পার্টিতে উল্টাপাল্টা কিছু করার। সেদিন ফোনে যে আমি কথা বলছিলাম তা আপনাকে শুনেই বলছিলাম স্যারের কথাতে, আর আপনিও তাই করলেন যে স্যার ভাবছিলেন। দেখুন স্যার, এগুলো কেন করছেন তা তো আমি জানি না, কিন্তু এটুকুই বলবো যে স্যার আপনাকে ধর্ষণ করতে চায়নি। দেখুন স্যার, এগুলো কেন করছেন তা আমি জানি না, কিন্তু এটুকুই বলবো যে স্যার আপনাকে ধর্ষণ করতে চায়নি। না, ওই দিন তার নেশা হয়েছিল, সে শুধু আপনাকে অনেক ভালোবাসে। মোহিতের কথাগুলো রশনি না বুঝলেও এইটুকু বুঝতে পারলো যে ইয়াশ ওকে ধর্ষণ করতে চায়নি, বরং ওর মাথায় অন্য কিছু ছিল যার জন্য ওর ওসব করতে হয়েছে। কিন্তু যে কারণেই করুক না কেন, তার মূলে যে অঢের ভালোবাসা ছিল তা বুঝতে রশনির আর বাকি নেই। নিজের বোকামির জন্য কান্না পাচ্ছে প্রচুর। শুধু এইটুকুই মনে হচ্ছে ইয়াশ যেন সুস্থ হয়ে যায়, জাস্ট একটাবার ওর মুখে সুইট হার্ট ওয়ার্ডটা শুনতে চায়। দু চোখ বেয়ে আবার আপনি ইচ্ছে পানি পড়তে শুরু করলো। 21 ঘন্টা পর রশনি সারাটা রাত ঘুমায়নি, বারবার শুধু ইয়াশের কথা মনে পড়ছিল। চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেছিল নিজেরও খেয়াল নেই। হঠাৎ সবার চেঁচামেচির আওয়াজে রশনির ঘুম ভেঙে গেল। উঠে দেখে তাদের বাড়ির সবাই দাঁড়িয়ে, সবার মুখে হাসি, একজন আরেকজনকে মিষ্টি খাওয়াচ্ছে। রশনিকে উঠতে দেখে ইয়ানাফ আহমেদ গিয়ে রশনিকে মিষ্টি মুখ করালো। মিষ্টি কেন বাবা? ইয়াশের জ্ঞান ফিরেছে রে মা। কথাটা শুনেই রশনির প্রাণটা যেন ফিরে এলো। রশনি হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, আমি ওনার কাছে যাবো। ও 412 নম্বর কেবিনে আছে, যা মা, ওকে গিয়ে দেখে আই। রশনি মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তারপর দৌড়ে ইয়াশের কেবিনে যাওয়ার জন্য পা বাড়ালো। আজ ওর খুশি যেন বাঁধ মানছে না, সব কিছু রঙিন লাগছে। হাওয়াতে যেন মিউজিক বাজাচ্ছে, চারিদিকে বিভিন্ন প্রজাপতির ডানা মেলে উঠছে। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। কিন্তু ওর এই খুশি আর বেশিক্ষণ টিকলো না। ইয়াশের কেবিনে যাবে তার আগেই সামনে অনিমা বেগম এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছ তুমি? ইয়া, আমার ছেলের নামও মুখে আনবে না। ভাবলে কি করে তোমার মতন একটা খুনিকে আমি আমার ছেলের সামনে যেতে দেবো? আমি দেখো, তোমার জন্য এমনিতেই আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে।
তাই প্লিজ আর নতুন করে কোনো ক্ষতি করো না, বেরিয়ে যাও এখান থেকে। আমি প্রমিস করছি আমি এখান থেকে চলে যাব। তার আগে প্লিজ একটা বারের জন্য আমাকে আমার ইয়াশকে দেখতে দিন প্লিজ। না। অনিমা এত কঠোর হয়েও না, মেয়েটাকে একটা বাড়ির জন্য হলেও দেখতে দাও। ইয়ানাফ আহমেদ অনেক রিকোয়েস্ট করার পর অনিমা বেগম রাজি হয়, কিন্তু একটা শর্ত আছে, আর তা হলো রশনি ওকে শেষবারের মতো দেখবে, তারপর আর কখনো ইয়াসের সামনেও আসবে না। সব সময়ের জন্য ইয়াসের জীবন থেকে দূর হয়ে যেতে হবে। রশনি বুক ফেটে কান্না পাচ্ছে, কিন্তু তবুও তা চেপে রেখে তার শর্তে রাজি হয়ে গেল। রশনি গিয়ে ইয়াসের পাশে বসলো। ইয়াস গভীর ঘুমে আচ্ছন্ন আছে। রশনি ইয়াসের মায়া ভরা মুখটায় একবার চোখ বুলিয়ে নিল, তারপর ওর হাতটা নিয়ে বুকের ওপর রাখলো। সত্যি নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। আমার একটা করা ভুলের জন্য আমার পুরো জীবনটা বদলে যেতে চলেছে। আপনাকে শেষবারের মতো দেখছি, শেষবারের মতো ছুঁতে পারছি, ভাবতে কষ্ট লাগছে। তাহলে আপনাকে ছেড়ে থাকবো কি করে? জানেন তো আমি না হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আপনাকে আমি কতটা ভালোবেসে ফেলেছি। নিজের মুখ কোনো রকম চেপে কান্নাটা কন্ট্রোল করে নিল, তারপর ইয়াসের কপালে নিজের ঠোঁটের গভীর পরশ বুলিয়ে দিল। একনাশ বলল, আচ্ছা, আপনি যদি এখন সজাগ থাকতেন তাহলে কি আপনার এতটা কাছে আসতে দিতেন? হয়তো না। কারণ কারণ একটা মানুষ কিভাবে এমন একটা মানুষকে ভালোবাসতে পারে যে তাকে খুন করতে চেয়েছিল? রশনি নিজের চোখের পানি মুছে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ত্যাগ করলো। আপনি চিন্তা করবেন না, আমি আর কখনো আপনার সামনে আসবো না। আপনাকে কখনোই আর এই মুখটা দেখতে হবে না। ভালো থাকবেন। বলেই ইয়াসকে শেষবারের মতো দেখে সেখান থেকে বেরিয়ে এলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিল, নেহাকে দেখে থেমে গেল। চিন্তা করো না, একজন আছেন যিনি উপর থেকে সবটা দেখছেন। তোমার বিচারও সেই করবেন। বলে সেখান থেকে বেরিয়ে গেল। কড়া রোদের মধ্যে রশনি হেঁটে চলেছে। হঠাৎ কেমন যেন সব চক্কর দিতেই শুরু করলো, মাথা ঘুরাচ্ছে। সামনে একটা ট্রাক আসছে আর রশনির সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ গাড়িটা রশনির একদম কাছে চলে আসলো। রশনি মিটমিট করে চোখ খুলে দেখে ও একটা বেডে শুয়ে আছে। রশনি আস্তে করে উঠে বসে ভালো করে চারিদিকটায় চোখ বুলিয়ে দেখলো ও একটা ক্লিনিকে আছে। শরীরটাও বেশ ক্লান্ত লাগছে। পাশে তাকিয়ে তো আরও অবাক, এ যে তার চাচাতো ভাই শুভ। রশনি তাড়াহুড়ো করে বলল, তুই এখানে? দেশে কবে ফিরলি? আর আমিই বা এখানে কিভাবে? আরে বেশি হাইপার হোস না, সব বলছি। এক সপ্তাহ আগে অনুর জন্য দেশে এসেছি। তোর মা বাবার কথা খুবই মনে পড়ছিল, তাই দেশে কয়েকদিনের জন্যই এসেছিলাম। আজ রাতেই আমাদের সিঙ্গাপুরের ফ্লাইট, তো তাই আজই আবার ফিরে যাচ্ছি। শুভর ওয়াইফের নাম অন্তিকা, কিন্তু শুভ অনু বলে ডাকে। অনুর জন্য কিছু কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল, সেগুলোই দিতে এসেছিলাম। আর রাস্তায় তোকে দেখতে পেলাম, আর সামনেই একটা গাড়ি আসছিল। আমি না আসলে কি দুর্ঘটনাটাই না ঘটতো। আর আমি বাঁচানোর সাথে সাথেই তুই সেন্সলেস হয়ে পড়লি। আচ্ছা, তুই এত কেয়ারলেস কেন বলতো? খাওয়া দাওয়া করিস না নাকি ঠিক মতো? ও আচ্ছা, কিন্তু আমার তো কিছু হয়নি। কালকে থেকে কিছু খাইনি বলে হয়তো শরীরটা দুর্বল লাগছিল। কেন খাসনি? তোকে তোর জামাই এমনি না খাইয়ে বাড়ি থেকে বের হতে দিল? তুলে নিয়ে গিয়ে বিয়ে যখন করেছে, কি আরও তো রাখা উচিত, তাই না? জামাই কথাটা শুনে রশনির মনটা আবার খারাপ হয়ে গেল। তখনই ভেতরে ডক্টর আসলো। ডক্টর, কি হয়েছে আকার বোনের? টেস্ট করতে হবে না, ইটস এ হ্যাপি নিউজ। কি নিউজ? ইউ আর এ প্রেগনেন্ট। মা হতে চলেছেন আপনি, আর আপনি মামা। আমি এতক্ষণ বলিনি বিকজ আমি চেয়েছিলাম ওনার জ্ঞান ফিরলে আপনাদের দুজনকেই সংবাদটা একসাথে দিব। কথাটা শোনা মাত্র রশনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা যেমন খুশির কান্না, সাথে কষ্টেরও। ও মা হতে চলেছে, এটার খুশি তো আছেই, কিন্তু ইয়াসের যে ওর পাশে নেই। শুভ এসে রশনিকে জড়িয়ে ধরল। কনগ্রাচুলেশন বনু। রশনি এখনো ওভাবেই বসে আছে। শুভ আর রশনি ক্লিনিকের বাহিরে দাঁড়িয়ে আছে। চল তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি।
কোন বাসায় পৌঁছে দিয়ে আসবি রে শুভ? আমার যে বাড়ি বলতে আর কিছুই নেই। মানে কি বলছিস এসব? রশনি এবার কেঁদে দিল। তারপর শুভকে এই পর্যন্ত ঘটা সবকিছু বলল। কাঁদিস না বনু, এটা তোর দোষ না, তোকে ফাঁসানো হয়েছে। শুভ, আমি ইয়াশকে জানাতে চাই এই বেবিটার ব্যাপারে। দেখ, এখন যদি তুই আবার সেখানে যাস তাহলে তোর শাশুড়ি তোকে ইয়াসের কাছে যেতে দেবে না। আর দেখ, তুই কাজটা যে পরিস্থিতিতেই করিস না কেন, সেটা ইয়াস এখন বুঝবে না, ও তোকে এখন বলেই বুঝবে। তাহলে এখন আমি কি করব? আমি তো মাকে কথাও দিয়েছি যে আমি আর কখনো ইয়াশের সামনে আসবো না। তুই আমার সাথে চল। কোথায় যাব? তুই আজ থেকে আমাদের সাথেই থাকবি। তা হয় না রে শুভ। দেখ, আমি অত কিছু বুঝি না, তুই আমার সঙ্গে এখন যাচ্ছিস সেটাই ফাইনাল, আর আজ থেকে আমাদের সঙ্গেই থাকবি। রশনি হাজারবার চেষ্টা করেও শুভর সাথে পেরে উঠল না। শেষেও রাজি হতেই হলো। এদিকে ইয়াসের ঘুম জ্ঞান ফেরার পর থেকেই রশনি করছে, কিছুতেই ওকে থামানো যাচ্ছে না। বাবা আমার এমন করে না, দেখো মা তো আছে তোমার পাশে। হ্যাঁ মম, বাট রশনি কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। ও তোমাকে মারার চেষ্টা করেছে, সেটা কি করে ভুলে গেলে তুমি? দেখো আমি জানি ও শুধু শুধু এমনটা করেনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আমাকে মারার পর ওর চোখে আমি স্পষ্ট আমার জন্য ব্যথা দেখতে পেয়েছি। ভুল দেখেছো তুমি, ও জাস্ট একটা খুনি। ও আমার ছেলেকে মারতে চেয়েছিল, এর থেকে বেশি কিচ্ছু না। মম প্লিজ, আমি ওর নামে একটা বাজে কথাও সহ্য করবো না। পালিয়ে গিয়েছে ও, ওকে যেন আমরা শাস্তি দিতে না পারি তাই পালিয়ে গিয়েছে। অনিমা অনিমা বেগম চোখ রাঙিয়ে তাকে চুপ থাকতে বললেন। অনিমা বেগম ইয়াসের বাবাকে এক সাইডে নিয়ে গিয়ে বললেন, দেখতে পাচ্ছ না নিজের ছেলের অবস্থা, কি করে গেছে মেয়েটা। এ অবস্থায় ওকে এগুলো বলে না বোঝালে ওর শরীর থেকে মেন্টালিটি কন্ডিশন বিগড়ে যাবে। রোশনিকে ওর কাছে এনে না দিলেও এমনিতে পাগল হয়ে যাবে। শোনো, একদম বেশি কথা বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে। তোমাকে তোমার ছেলের কসম লাগে, যদি আরেকটা বাড়তি কথা বলেছো তো। যা খুশি করো। বলেই রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এদিকে নেহার গাটা জ্বলে যাচ্ছে এসব দেখে। এত কিছু করার পরও ইয়াস ওই মেয়েটারই গান গাইছে। নেহা মনে মনে রেগে বলল, এটা মানুষ নাকি অন্য কিছু, কি দিয়ে তৈরি কে জানে। নেহা মনে মনে এসব ভাবছিল, তখনই ওর ফোন টুকুস করে বেজে ওঠে। মানে মেসেজ এসেছে। মেসেজটা দেখা মাত্র ওর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। আন্টি একদমই ঠিক বলছে, রোশনি পালিয়ে গিয়েছে, কিন্তু শুধু শাস্তির ভয় না, সাথে নিজের প্রেমিকের সাথেও পালিয়েছে। জাস্ট শাট আপ নেহা, তোমার মুখে অন্তত আমি রশনির ব্যাপারে কোনো ফালতু কথা শুনবো না। ঠিক আছে, নিজেই দেখে নাও। বলে ফোনটা বের করে রশনি আর শুভর জড়িয়ে থাকার টাইমের ছবিটা বের করে ইয়াসের সামনে ধরল। ইয়াস ছবিটা দেখা মাত্র ফোনটা ছুঁড়ে মারে, আর ওটা সাথে সাথে ভেঙে চুরমার হয়ে যায়। নেহা আর অনিমা বেগম খিঁচে চোখ বন্ধ করে নেয়। ওর ফোন ভেঙে কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। দেখো বাবা, তোমার ভালোর জন্যই বলছি, ভুলে যাও ওকে। কারো কথা ইয়াসের কানে গেল না, একা একা কি যেন বিড়বিড় করছে। তোমরা কি প্লিজ আমাকে একা থাকতে দেবে? অনিমা বেগম ইশারায় সবাইকে বাহিরে চলে আসতে বলল, আর নিজেও বেরিয়ে গেল। আমি জানি না তুমি সত্যি পালিয়েছো কিনা, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাকে যদি তোমার বিয়ের আসর থেকে তুলে আনতে পারি তাহলে পৃথিবীর যে প্রান্তে যার সাথেই যাও না কেন সেখান থেকে তুলে আনতে পারবো, কারণ তুমি শুধুই আমার। দরকার হলে হাত পা ভেঙে নিজের কাছে রেখে দেবো, কিন্তু তোমাকে আমার চাই, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। তুমি শুধু আমারই। Get ready to come back to me, sweetheart. এক সপ্তাহ পর ইয়াস এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু ওর মন রশনিকে ছাড়া একদমই সুস্থ নেই। আর এই কয়েকদিনে ইয়াস ওর লোকগুলোকে রশনিকে খোঁজার জন্য লাগিয়ে দিয়েছে। ওরা অনেক খুঁজেও রশনিকে পায়নি।
ইয়াশ যেহেতু এখন সুস্থ আছে, তাই ও সিদ্ধান্ত নিয়েছে ও এখন থেকে নিজেই রশনিকে খুঁজবে। কিন্তু ইয়াশের এইসব কাণ্ডে অনিমা বেগম মোটেও খুশি নেই। অনেক চেষ্টা করেছে ইয়াশের মাথা থেকে রশনির ভূত নামানোর, কিন্তু বারবার তা অপাত্রে দান করাই হয়। ইয়ানাফ আহমেদ সেদিনের পর থেকে আর অনিমার সাথে কথা বলেন না, যথাসম্ভব দূরত্ব বজায় রাখেন আর নিজেও রশনিকে খোঁজার চেষ্টা করেন। ইয়াশ হাজার খুঁজেও রশনিকে পায়নি। এদিকে ওর মেন্টালিটি কন্ডিশন দিন দিন উইক হয়ে পড়ছে, ওর অবস্থা পাগল প্রায়। রাতে রশনি রশনি করে একা একা বসে কার সাথে যেন কথা বলতে থাকে। জিজ্ঞেস করলে বলে ও নাকি রশনির সাথে কথা বলে, রশনি নাকি আসে আবার ওকে একা রেখে চলে যায়। এদিকে ছেলের এই অবস্থা দেখে ইয়ানাফ আহমেদ সবার আড়ালে অঝরে চোখের পানি ফেলেন। কেটে গেছে অনেক দিন, ইয়াশের অবস্থা দিন বা দিন আরও ক্রিটিক্যাল হয়েছে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। একজন নামকরা সাইকোলজিস্টকেও ইয়াশকে দেখানো হয়েছে। উনি বলেছেন ইয়াশ যা চায় তা ওকে এনে না দিলে ওর মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। ইয়ানাফ আহমেদ এসব আর সহ্য করতে পারছেন না, তাই উনি ডিসাইড করেছেন ইয়াশকে এবার নিজের দায়িত্বে উনি সুস্থ করে তুলবেন। শোনো তামিমা, আমার ছেলের অবস্থার পিছনে শুধুমাত্র তুমি দায়ী। ওকে যদি ওই দিন রোশনির পালিয়ে যাওয়ার কথাটা না বলতে, তাহলে হয়তো ওর মানসিক অবস্থা এমন হতো না। তুমি কি বলছো এসব? আমার দোষ? সব দোষ ওই মেয়েটার। কোনো মাই নিজের ছেলের খুনিকে তার সাথে থাকতে দিতে চায় না, তাই আমি যা করেছি একদম ঠিক করেছি। কিন্তু আমি এখন যা করব তাও ঠিক করব, তার মাঝে তুমি তোমার কোনো ঠিক ঢোকাবে না, মাইন্ড ইট। বলেই ইয়াশের রুমে চলে গেলেন। আসবো বাবা? ইয়াশ মাথা নেড়ে সম্মতি দিল। দেখো বাবা, আমি জানি তুমি ড্যাডির উপর রেগে আছো, কিন্তু আর সবসময় রেগেই থাক। তুমি মাম্মাকে আমার কাছে এনে দাও, আর আমাকে একা রেখেও চলে গিয়েছিলে। তুমি খুব পচা। আম্মাম তো তোমার কাছে আছে পাপাই, তারা হয়ে রোজ তোমাকে দেখে। তাহলে আমাকে আগের মতো আদর করো না কেন? ইয়ানাফ আর কিছু বলতে পারলেন না, ইয়াশকে বুকে ঝরিয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ড্যাড, আমি খুব খারাপ? না বাবা, তুমি একটু খারাপ না, তুমি খুব ভালো। তাহলে সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন? মাম্মাম চলে গেল, তুমিও চলে গিয়েছিলে, আর এখন রশনিও চলে গেল। এই তো আমি তোমার কাছে আছি, আর কখনো যাব না, আর রোশনিকে এনে দেব। রশনিকে এনে দিবে শুনে ইয়াশ অনেকটা এক্সাইটেড হয়ে গেল। তুই সত্যি বলছো? রশনিকে এনে দেবে? হ্যাঁ, এনে দিব, কিন্তু কিছু শর্ত আছে। শর্ত? আমি যে কোনো শর্ততে রাজি আছি, তুমি শুধু আমার রশনিকে আমার কাছে এনে দাও। রোশনিকে এনে দিব, কিন্তু তোমার গুড বয় হতে হবে, যেমন জেদ করতে পারবে না, সময় মতো খেতে হবে, তাহলে রোশনি তোমার কাছে আসবে। আমি সব কথা মেনে চলব, শুধু রশনিকে আমার কাছে ফিরে আসলেই হবে। ইয়ানাফ আহমেদ ইয়াশের কপালে চুমু দিয়ে চলে আসলেন 1.5 বছর পর। নিশ, এমন করে মাম্মা ব্যথা পাচ্ছে তো, চুল ছাড়ো প্লিজ। মাম্মাম ব্যথা পেয়েছে কথাটা যেন ওর ওপর এফেক্ট করেছে, তাই ও চুলগুলো ছেড়ে দিল। এই তো গুড বয় বলে নিশের কপালে চুমু খেলো। শুভ এসে রশনিকে বলল, রশ্মি, একটু এদিকে আয় তো। আসছি। বলেই নিশকে অনুর কোলে দিয়ে রশনি শুভর কাছে গেল। হ্যাঁ শুভ, বল। আমাদের এখন বেরোতে হবে তো, টাইম দেখেছিস কত লেট হয়ে গিয়েছে। ও হ্যাঁ, তুই একটু ওয়েট কর, আমি 15 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। ওকে। কিছুক্ষণ পর রশনি রেডি হয়ে নিল যাওয়ার জন্য। রশ্মি শোন, নিজেকে স্ট্রং রাখো। এই তো, এই নিয়ে প্রায় 100 বারের উপরে বললি কথাটা। আমি স্ট্রং থাকবো, তুই চিন্তা করিস না। চল এবার। শুভ একটা দীর্ঘশ্বাস ছেড়ে যাওয়ার জন্য পা বাড়ালো। ইয়াশ আর রশনির বেবি ইয়াদিশ আহমেদ চৌধুরী নিশান, কিন্তু সবাই আদর করে নিশ বলে ডাকে।
প্রচুর জেদি, মানে আস্ত একটা ঘাড় তেরা। যেটা চায় তো সেটা চাই, যে কোনো মূল্যেই চায়, আর না হলে কান্না করে সব কিছু মাথায় উঠিয়ে নেবে। এক কথায় পুরাই ইয়াশের মতো। আর হ্যাঁ, রশনিরা এখন বাংলাদেশে কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে ব্যাক করেছে। এদিকে ইয়াশ 1 বছরের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। সেও এখন বিশ্বাস করতে শুরু করেছে যে রশনি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। রশনির ওপর অভিমান দিন বা দিন মানে ক্রমশ বেড়েই চলেছে। আজ সে সুস্থ হয়েছে প্রায় 6 মাস, তাই আজ থেকে আবার অফিস জয়েন করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল ইয়াশ। হঠাৎ চোখ দুটো থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইয়াশ কখনো কাঁদে না, খুব স্ট্রং, কিন্তু আজ নিজেকে কন্ট্রোল করতে পারল না। ভেবেই একটা তাচ্ছিল্যের হাসি দিল। তারপর চুলগুলোকে হাত দিয়ে আরেকবার সেট করে বেরিয়ে পড়ল রুম থেকে। ইয়াশ ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই পেছন থেকে অনিমা বেগম ইয়াশকে ডেকে ওঠেন। ওকে, আই উইল কল ইউ লেটার। হ্যাঁ মম, বলো। বলছিলাম কি, নেহার সাথে তোর এঙ্গেজমেন্টটা যদি সামনের সপ্তাহে হয়ে যেত তাহলে। মম, লাস্টবারের মতো তোমাকে বলছি, এইসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। আমি এখন ওসব নিয়ে মাথা ঘামাতেই চাই না। তুমি আর কতদিন এভাবে থাকবে? ওই মেয়েটা যখন মুভ অন করে ফেলেছে, তাহলে তুমি পারছো না কেন? ইয়াশ মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ অফিসে সবাই খুব খুশি, কারণ ইয়াশ আবার অফিসে জয়েন করেছে। ইয়াশ যতই রাগী হোক না কেন, তার স্টাফদের যে কোনো বিপদে আপদে এগিয়ে আসতো। ইয়াশ অফিসে প্রবেশ করার সাথে সাথে সবাই বুকে দিয়ে ওকে বরণ করে নিল। ইয়াশ সব ফর্মালিটি শেষ করে নিজের কেবিনের দিকে পা বাড়ালো, কিন্তু ওর কেবিনের পাশেই রশনির কেবিনটাতে ওর চোখ গেল। ইয়াশ সেখানে গিয়ে সব কিছু ছুঁয়ে দেখতে লাগলো। ওই দিনটার কথা মনে পড়ে গেল। রশনি চেয়ারে বসে কার্টুন দেখছিল, আর ইয়াশ হঠাৎ পেছন থেকে এসে ওকে ধরে ফেলে। আর রশনি ওকে অফিস বয় মনে করে থাপ্পড় লাগাতে যায়, কিন্তু ইয়াশকে দেখে থেমে যায় আর তোতলানো শুরু করে। আগের দিনের কথাগুলো মনে পড়তেই ইয়াশের ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই বর্তমানের কথা মনে পড়ে যায়। কি অদ্ভুত, তাই না? সব জিনিসগুলো আগের মতোই আছে, কিন্তু ওই মানুষটাই নেই। ভাবতে ভেতরটা কেমন হাহাকার দিয়ে ওঠে। হঠাৎ করে আরিফের এসে বলল, স্যার। আরিফের কথা ইয়াশের ধ্যান ভাঙে। ও তাড়াতাড়ি রশনির কেবিন থেকে বেরিয়ে আসে। হ্যাঁ রি, বলো। স্যার, খান ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের ডিলারশিপটা মানে যেটা রিজেক্ট হয়ে গিয়েছিল, সেটা আবার হচ্ছে। এতদিন পর? জি স্যার, ওরা নিজে থেকেই আবার ডিলারশিপটা প্রপোজাল দিয়েছে, আর রফিক স্যার তা সাইন আপ করে দিয়েছেন। উফ, রাফিটাও না। আর স্যার, খান ইন্ডাস্ট্রিজের এমডি আজ একটা মিটিং এর জন্য আসছে। আমাকে না জানিয়ে মিটিং কখন ঠিক হলো? সেটা বড় স্যার ঠিক করেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। জি। ইয়াশ চোখ বন্ধ করে ওর চেয়ারে বসেছিল। তখনই আরিফ এসে জানায় যে তারা এসে গেছেন। আরিফ গিয়ে তাদের নিয়ে আসেন। স্যার, উনি হলেন খান ইন্ডাস্ট্রিজের মালিক, মিস্টার শুভ খান। ইয়াশ গিয়ে ওর সাথে হাত মেলালো। বসুন। ওরা বিজনেসের ব্যাপারে কথা বলা শুরু করলো। ইয়াশ কিছু ফাইল বের করার জন্য কর্নারের বুক সেলফটার কাছে গেল। তখন দরজায় আরেকটা নক পড়ে। ইয়াশ ফাইল খোঁজায় ব্যস্ত ছিল, তাই ওই দিকটাই খেয়াল করেনি। ও দরজার দিকে না তাকিয়ে কাম ইন বলে দিল। দরজায় নককারী ব্যক্তি ভেতরে এসে শুভর পাশে বসলো। এত সাসপেন্স দেওয়া লাভ নাই, কজ আমরা জানি আপনারা আগেই বুঝে গেছেন যে এটা রশনি। ও কান্না থামিয়েছে। হ্যাঁ, কলে অনেক বোঝানোর পর। কণ্ঠটা খুব চেনা চেনা মনে হলো ইয়াশের, কিন্তু পরক্ষণেই তা সম্ভব না বলে নিজের মনকে বুঝিয়ে নিল। ইয়াশ ফাইলটা নিয়ে শুভর সামনে বসলো। তো আমি বলছিলাম। ইয়াশ সামনে থাকা ব্যক্তিটাকে দেখে আর কিছু বলতে পারল না। সময়টা যেন ওখানেই থেমে গেল। সব কিছু কেমন ঘোলাটে লাগছে। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। ওকে পরিচয় করিয়ে দিই, ও হলো খান ইন্ডাস্ট্রিজের অ্যানাদার এমডি,
রশনি এনায়েত খান। আপনি দেখি ওর নাম আগে থেকেই জানেন। আপনাদের কোম্পানি তো অনেক নামডাক, তাই হয়তো আপনাদের স্যারের আগে থেকেই চিনেন। হঠাৎ শুভর একটা দরকারি কল এসে পড়ে। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি আসছি। আর রশি, এদিকের কাজটা তুমি দেখে দাও। শুভ উঠে চলে গেল। এদিকে ইয়াশ ওভাবেই পলকহীনভাবে রশনির দিকে তাকিয়ে আছে। তো আমরা রশনি খেয়াল করে দেখে ইয়াশ রশনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে ও যেন কিছুটা অবাক হলো, যেন এমনটা হওয়ার ছিল না। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি কিছু বলবেন? বাহ, ভালোই তো আছেন বিয়ে শাদী করে মিস শশনি মিসেস খান। রশনি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জি, আপনাদের দোয়ায় ভালোই আছি। এখন যদি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে আলোচনা শেষ হয়ে থাকে তাহলে আমরা বিজনেসের ব্যাপারে কথা বলি, ওকে? ইয়াশ রশনির কথাগুলো আর সহ্য করতে পারল না। ও উঠে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। আপনি দরজা লক করলেন কেন? ইয়াশ কিছু না বলে সে রশনিকে টেনে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। আমাকে ছাড়ুন, লাগছে। ইয়াশ আরো জোরে চেপে ধরল। লাগছে তাই না? হ্যাঁ, আমারও লেগেছিল। এর থেকে 1000 গুণ, লাখ গুণ, কোটি গুণ বেশি লেগেছিল। তত শরীরে লাগছে, কিন্তু আমার চেয়ে এইখানে লেগেছে, এইখানে। আমি বুকের বাম পাশে আঙুল দিয়ে দেখিয়ে বললাম, যখন শুনেছিলাম তুই অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিলি। এসব কি ফালতু কথা বলছেন? ছাড়ুন আমাকে। ফালতু কথা না? আরে আসলে আমার জীবনটাই তো ফালতু রে। আমার নেওয়া প্রত্যেকটা ডিসিশনই ছিল ফালতু। যেদিন আমাকে মারতে চেয়েছিলি সেদিন জ্ঞান ফেরার পরেও রশনি করছিলাম। নিজের মার বেরোতে গিয়েছিলাম শুধু তোর জন্য। নেহা আমাকে প্রুফ ফুটশট দেখিয়েছিল যে তুই একটা অন্য ছেলের সাথে পালিয়েছিস। সেটাও আমি মানিনি, উল্টোকে কথা শুনিয়েছিলাম। তবে জানিস, তোর জন্য আমার জীবনের পুরো একটা বছর নষ্ট করেছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম। আর আমার এইসব করা কাজই ফালতু ছিল। আর এতদিন তো জাস্ট ডাউট ছিল, কিন্তু আজ তোকে শুভর সাথে দেখে তা পরিষ্কারও হয়ে গেল যে তুই আসলেই ওর সাথে পালিয়ে গেছিলি। রশনি এসব কিছুই জানতো না। ও ভেবেছিল ইয়াশ ওকে আর ওর বেবিকে মেনে নেবে না। ও ইয়াশকে মারতে চেয়েছিল ভেবে ওকে ঘৃণা করবে, তাই ও শুভর সাথে সিঙ্গাপুর চলে যায়। কিন্তু ইয়াশ যে জ্ঞান ফেরার পরও ওর জন্য উন্মাদ ছিল তা তো ভাবতেই পারেনি। কেন করলি এমনটা? এত ভালোবাসার পরেও কেন? ইয়াশ রশনিকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রশনিও সেখান থেকে বেরিয়ে যায়। শুভ রশনিকে বাহিরে ওভাবে দেখতে পেয়ে দৌড়ে ওর কাছে যায়। রশনি আর নিজেকে ধরে রাখতে পারল না, শুভকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এটাই দূর থেকে ইয়াশ দেখল। ইয়াশ ওদের দিকে দৃষ্টি স্থির রেখে ফোনটা বের করে অনিমা বেগমকে কল দিল। হ্যালো মম, তুমি এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো। আমি এই 2-1 দিনের মাঝে এঙ্গেজমেন্টটা করব। কেন, কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুমি জাস্ট ব্যবস্থা করো। ঠিক আছে। ওকে। তারপর ইয়াশ ফোনটা পকেটে রেখে দিল আর মনে মনে বলল, তুমি মুভ অন করতে পারলে আমিও পারবো মিসেস খান। ওরা পেছনে ঘুরে দেখলো কিছুটা দূরে ইয়াশ দাঁড়িয়ে আছে। কিন্তু রশনি আরও অবাক হলো যখন ওর পেছনে নেহাকেও দাঁড়িয়ে থাকতে দেখলো। নেহা হঠাৎ করে এসে ইয়াশকে জড়িয়ে ধরলো, হয়তো রশনিকে দেখেই। এই সুভাবি, বলো তো সারপ্রাইজটা কেমন লাগলো? নেহাকে হঠাৎ আসতে দেখে ইয়াশও চমকে গেল। কিসের সারপ্রাইজ? আর তুমি বা কোথা থেকে আসলে? এই যে আমি আসলাম। আচ্ছা ওসব বাদ দাও, আজ ভার্সিটি থেকে ফিরছিলাম, আন্টি তখন কল দিয়ে বলল তুমি নাকি এঙ্গেজমেন্টে রাজি হয়ে গিয়েছো, আর আমাদের এঙ্গেজমেন্টটা কাল পরশুর মধ্যেই হচ্ছে। আই এম ভেরি হ্যাপি, তাই ডাইরেক্ট এখানেই চলে আসলাম। তারপর নেহা এমন ভাব করে যেন রশনিকে মাত্র দেখলো। আরে তুমি কোথা থেকে প্রকট হলে? বাট সে যাই হোক, তোমারও কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট সেরেমনিতে আসবে। রশনির আর সহ্য হচ্ছে না, মন চাইছে গিয়ে নেহার চুল ছিঁড়ে দিক।
শুভ রশনির হাত ধরে ওকে আটকে নিল। রশনি হাত মুঠ করে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হানি, তুমি কি ওদের আমাদের এঙ্গেজমেন্টে ইনভাইট করেছো? ইয়াশু এবার নেহার কোমর পেঁচিয়ে ধরে ওকে নিজের আর একটু কাছে এনে দাঁড় করালো। তুমি বলে দিয়েছো, তাতেই হবে। ও, ইয়াশ রশনির দিকে তাকিয়ে একটা হাসি দিল, যা রশনির গা আরো জ্বালিয়ে দিচ্ছে। রশনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, আমার একটু কাজ আছে, তাই তোমার সাথে পরে কথা বলছি। বলে ইয়াশ নিজের কেবিনে চলে গেল। নেহা এবার রশনির সামনে এসে দাঁড়ালো। রশনি শুভকে ইশারায় কি যেন বলল, তা দেখে শুভ ওদের একা রেখে কোথায় যেন চলে গেল। তো এতগুলো দিন পর আবার কিভাবে? বাট জানো তো, তুমি না আমার কাজটা আরো সহজ করে দিলে। ইয়াসে যাও একটু ডাউট ছিল, তা এখন তোমাদের দুজনকে একসাথে দেখে ক্লিয়ার হয়ে গেল। রশনি চুপচাপ ওর কথাগুলো শুনছে। যাক, এবার ফাইনালি ইয়াশ আমার হবে। কিন্তু তুমি কি করবে? সারা জীবন এই মিথ্যা অপবাদটাকে নিয়ে ঘুরবে, নাকি ইয়াশের পায়ের কাছে পড়ে মাপ চেয়ে নিজের সাফাই গাইবে? রশনি কিছু না বলে নেহার সামনে কিছুটা এগিয়ে গেল। তারপর নেহার সামনে পড়ে থাকা চুলগুলো পেছনে সরিয়ে দিয়ে বলল, আমার চিন্তা তোমার না করলেও চলবে। তুমি বরং তোমার স্বপ্নের জাল বুনতে থাকো, যা কখনোই বাস্তবে পরায়ণ হবে না। বাহ, এত কনফিডেন্স! নেহার কথার প্রত্যুত্তরে রশনি একটা রহস্যময় হাসি দিল। বললাম তো, আমার ব্যাপারে না ভাবলেও চলবে, নিজেরটা ঠিক বুঝে নিব। তুমি বরং এখন থেকেই নিজের ব্যাপারে ভাবা শুরু করে দাও। আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা ভালো, অবশ্য তা বিফলে যাবে। তারপর রশনি চলে যেতে নেয়, কিন্তু কি ভেবে আবার ফিরে এসে নেহার সামনে দাঁড়ায়। এরপর নেহার কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, একটা কথা জানো তো, পাশার চাল বদলাতে সময় লাগে না, এক মুহূর্তেই বদলাতে পারে। তারপর সরে এসে একটা বাঁকা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে নেহা রশনির কথায় রাগে কটমট করছে। কি বোঝাতে চায় এই মেয়েটা? রাতে রশনি নিশকে বুকের ওপর নিয়ে রকিং চেয়ারে বসে আছে। কিছুক্ষণ পর সেখানে শুভ আসলো। কিরে, এত রাতে ওকে নিয়ে বারান্দায় বসে আছিস কেন? তো কি করব, এই মশাইয়ের চোখে একটু ঘুম নেই, তাই এখানে নিয়ে আসলাম। তোর চোখে আছে ঘুম? শুভর কথা কি জবাব দেবে তা রশনির জানা নেই। এতগুলা দিনের মধ্যে একটা দিনও রশনি শান্তিতে ঘুমাতে পারেনি। ইয়াশের বুকে ঘুমানোর অভ্যেস হয়ে গিয়েছে যে। রশনি কিছু একটা ভেবে মুখে হাসি ফুটিয়ে তুললে বলল, জানিস তো শুভ, একে নিয়ে পড়েছি আরেক বিপদে। সারাটা দিন শুধু জ্বালায়, এবার একে জাস্ট এর বাপের কাছে তুলে দিতে পারলেই বাঁচি। মানে কি, তুই নিশকে ইয়াসের কাছে দিয়ে দিবি? আজব তো, কি বলছিস এসব? বাচ্চা তার বাবার কাছে থাকবে না তো কি মিউজিয়ামে থাকবে নাকি? দেখ, তোর এইসব ঘোরানো পেছানো কথা আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ সবকিছু ক্লিয়ারলি বল। শুভর কথায় রশনি হেসে দিল। তোর মুখে এসব কথা মানায় না। রশনি কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, এই তুই আমার ফেভারিট কাজিন, তুই আমার ফেভারিট কাজিন, তুই না আমাকে আমার থেকেও ভালো চিনিস, তাহলে এখন কি হলো? রশনি এবার একটু নেখু কণ্ঠে বলল, শুভ, তুই তো তোর বোনকে চিনিস তাই না? ও কেমন, যেটা নিজের সেটাকে কিভাবে নিজের করে রাখতে হয় তা আমার খুব ভালো করে